নির্বাচন পক্ষপাতিত্বের দিকে যাচ্ছে, তাতে করে এনসিপি নির্বাচনে যাবে কিনা এটার পুনর্মূল্যায়ন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে। এবং একইভাবে ইসির দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামাত, পাশাপাশি বিএনপি বড় বড় চেয়ার পাবেন। হয়তো জামাতও একইভাবেই ভাবছে, কিন্তু বিষয়টা হলো এই রাষ্ট্রে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা অনেকেই ভাবছেন না। তাই ইউনূস চাইলেও এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য যদি আমরা বলতে পারি যে নির্বাচন হবে না বা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তারা বলেছেন যারা দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদের পক্ষে যদি নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয় এবং তাদের পক্ষে যদি দাঁড়ায়, তাহলে তারা অ্যাকশনে যাবে, আর সেটা নির্বাচনের বিরুদ্ধে অ্যাকশনটা হবে। পাশাপাশি বিএনপির অন্যদিকে নির্বাচন কমিশন ঘেরাও, সব মিলিয়ে নির্বাচনের বিরুদ্ধে যেটা ষড়যন্ত্র শুরু হয়েছে এটা মোটামুটি স্পষ্ট। অন্যদিকে তো কিছু আইনজীবী চেষ্টা করে যাচ্ছে যে এই নির্বাচন অবৈধ ঘোষণা করার জন্য। দর্শক, নির্বাচন কিভাবে অবৈধ ঘোষণা করা হবে, যদিও নির্বাচনের কয়েকদিন বাকি, জনমনে কেন এখনো এই প্রশ্ন আমরা বিশ্লেষণ করব। এর আগে চলুন এমন মাসুম ভাইয়ের একটি আলোচনা শুনবো। না, শেষ পর্যন্ত কি ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল হতে যাচ্ছে? ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রতিটি চায়ের টেবিলে একই প্রশ্ন উঠে আসছে, নির্বাচন কি হবে? অন্যদিকে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সব দলের মধ্যে। এই নির্বাচন কমিশন কি পারবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে? পাশাপাশি জামাত এবং বিএনপি কোন বিভাগে কে কত আসন পেতে পারে, বিভিন্ন নিরপেক্ষ সংস্থার জরিপ কি বলছে, সেই জরিপের কিছু তথ্য তুলে ধরবো। কে কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে বা কত আসন পেতে পারে। প্রথমে আমি আসি নির্বাচন কমিশন প্রসঙ্গে। সাম্প্রতি দেখলাম ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করেছে। এরপর আমরা দেখলাম আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে প্রক্রিয়া নির্বাচন পক্ষপাতিত্বের দিকে যাচ্ছে, তাতে করে এনসিপি নির্বাচনে যাবে কিনা এটার পুনর্মূল্যায়ন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে। এবং একইভাবে ইসির দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামাত, পাশাপাশি বিএনপি। যদি ছোট্ট একটি ঘটনা দিয়ে উল্লেখ করতে চাই, গত রবিবার আমরা কি দেখলাম? নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বেশ কজন হেভিয়েট প্রার্থী তারা বিভিন্নভাবে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনের বৈতরণীতে টিকে গেছে। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোনো আইন প্রণেতা বাছাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে ঋণ খেলাপি হওয়া যাবে না। কিন্তু আমাদের রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেরই হোক, যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই মোটামুটি ঋণ খেলাপি বলা যায়। এবং এই নির্বাচন সময় আসলে অনেকে ঋণ শোধ করে বা কোনো না কোনোভাবে নির্বাচনের দৌড়ে আসার চেষ্টা করেন। তো এবার যেটি দেখলাম যে নির্বাচন কমিশনে চট্টগ্রামের আসলাম চৌধুরীকে নিয়ে একটি আপিল শুনানি চলছে এবং সেই শুনানি চলাকালীন অবস্থায় সব দলেরই অংশগ্রহণ ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন 10 থেকে 15 মিনিটের একটা বিরতি ঘোষণা দিলেন যে আপিল শুনানি চলছে, 15 মিনিটের একটা বিরতি। এরপর প্রত্যেকটি দলের লোক সেখানে বসেছিলেন। পাক্কা 1.5 ঘন্টা পর আবারও আপিল শুনানি চলে। প্রথমে যে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করলেন, অযোগ্য ঘোষণা করলেন, ঠিক বিরতির পর আমরা দেখলাম দুই বিচারপতির মধ্যে কানে ফিসফিস করে কথা শেষে সেই প্রার্থীতা আবার পুনর্বহাল হয়ে গেল, টিকে গেল, বৈধতা পেয়ে গেল। প্রশ্ন হলো কি করে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে একজন ইসি মানে একজন কমিশন কর্মকর্তা বা কমিশনের পক্ষ থেকে যখন অযোগ্য ঘোষণা করা হয়, এরপরই 15 মিনিটের কথা বলে যে বিরতি হয় সেখানে 1.5 ঘন্টা সময়টি লেগেছিল এই কারণে
যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে রুদ্ধতার বৈঠক করে এবং সে বৈঠক শেষে নির্বাচন কমিশন বাধ্য হয়ে বা চাপের কাছে নতি স্বীকার করে এটিকে আবারও বৈধতা দিয়েছে, আসলাম চৌধুরীকে বৈধতা দিয়েছে। এটি হলো এনসিপির অভিযোগ এবং অনেক গণমাধ্যম কর্মীরাও এই বিষয়টিকে উল্লেখ করেছে। প্রশ্ন হলো, যারা এবার নির্বাচন করছেন এর মধ্যে কতজন ঋণ খেলাফি আছেন, কতজন হলফনামায় ভুল তথ্য দিয়েছে? আমরা যদি একটু এই বিষয়ে খোঁজ নেই দেখবো যে অনেকে এর মধ্যে রয়েছে, কিন্তু কোন এক অদৃশ্য কারণে অনেকেই পার পেয়ে গেছে। এখন দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক, এই নির্বাচন কমিশন দিয়ে প্রফেসর ইউনূস বললেন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি নির্বাচন করবেন এবং মানুষ এটিকে মনে রাখবে। কিন্তু আমরা এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যে দলগুলো শক্তিশালী তারা চেষ্টা করছে তাদের প্রভাব খাটিয়ে যে কোনো ভাবে এই নির্বাচনে তাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে। আর এটি করার জন্য সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমাদের আমলারা, আমাদের রাষ্ট্রীয় কর্তারা যারা নিরপেক্ষ থাকার কথা তারা কোনো না কোনো দলের পক্ষে চলে যাচ্ছেন, দলবাজ হয়ে যাচ্ছেন। সেটা নির্বাচন কমিশন বলি, প্রশাসক বলি, অর্থাৎ ডিসি, এসপি, ইউনো, টিওনো, যেটাই বলি, যারা নির্বাচনে জড়িত থাকবে এরা কোনো না পক্ষে অবস্থান নিচ্ছে। পূর্বে যেটি হতো সব আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে না থাকলেও হাসিনার ভয় সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, ভেতরে বিএনপি জামাত যে ছিল সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। আর এবারের দৃশ্যপটটি একটু ভিন্ন। এবারের দৃশ্যপটটি হলো জামাত যতটুকু পেরেছে তাদের লোককে তাদের মতো করে বসিয়েছে, বিএনপি যতটুকু পেরেছে তাদের লোককে বসিয়েছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ইউনূস তো এখানে কোনো পক্ষ না, একজন নিরপেক্ষ ব্যক্তি। তাই এই দুটো দল প্রধানত জামাত এবং বিএনপি তাদের মতো করে তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে এবং এটার কারণে প্রশাসনের মধ্যে একটা নিরপেক্ষতা নষ্টের সুযোগ তৈরি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যেখানে বিএনপির পক্ষের লোকেরা বসছেন তারা মনে করছেন তাদের দলকে এনিহাও ক্ষমতায় আনতে হবে এবং তাদের দলকে ক্ষমতায় আনলে তারা পুরস্কার স্বরূপ আগামী দিনগুলোতে প্রমোশন পাবেন, বড় বড় চেয়ার পাবেন। হয়তো জামাতও একইভাবেই ভাবছে, কিন্তু বিষয়টা হলো এই রাষ্ট্রে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা অনেকেই ভাবছেন না। তাই ইউনূস চাইলেও এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অভিযোগটি যেটি এসছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে, জামায়াতও বলেছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে, আপিল শুনানির ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রার্থীরা যখন আপিল শুনানির আবেদন করে নির্বাচন কমিশন সেই আপিল শুনানি গ্রহণই করে না। তার ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আপিল শুনানি বিভাগগুলো নির্বাচন কমিশনগুলো এই কাজগুলো করেছে। আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দেখা গেছে তাদেরকে বহাল রেখেছে। আবার একই অভিযোগে বা যারা কোনো বড় দলের ব্যক্তি নন তাদেরকে বাতিল হয়ে গেছে। অর্থাৎ আমার যে কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছে আমি স্বতন্ত্র বা কোনো দলের নই বলে বা দুর্বল পক্ষের বলে, কিন্তু যে শক্তিশালী পক্ষের তারটা বহাল, একই অপরাধ। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট বিতর্কের মুখে পড়েছে। তো এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যতটুকু সততার প্রমাণ দিতে হবে তারা পারছে না এবং এই সুযোগটিতে ঋণ খেলাফিদের যদি বিএনপি পারত দল থেকে দূরে রাখতে, অর্থাৎ মনোনয়ন দেওয়ার আগে বিএনপি যদি তাদের ইন্টারভিউতে একটি প্রশ্ন করতো যে আপনাদের কারো ঋণ খেলাপি কিনা কেউ, কারণ এই রাষ্ট্রটাকে তো তারাই লুটপাট করছে। গত 16 বছর লুটপাট করেছে আওয়ামী লীগ, আগামী কত বছর জানি না, 16 বছর না 1600 বছর না 5 বছর কে থাকবে জানি না, যারা আসবেন তারা লুটবেন। কারা আসবেন আমি বলছি না, হতে পারে জামাত আসবেন জামাত লুটবে, হতে পারে বিএনপি আসবে বিএনপি লুটবে। তো এই লুটেরাদের আমরা বাছাই করি, আমাদের রাজনৈতিক দলগুলো বাছাই করে কিসের ভিত্তিতে জানি না, তাদের ঋণ থাকার পরও তাদের মনোনয়ন দিচ্ছে কেন দল? এবং এই যে এখন যারা বাতিল হয়ে যাবে, দল যাদের মনোনয়ন দিচ্ছে অনেকেই বাতিল হচ্ছে বা হবে, এটাও দলের জন্য একটা ডিসক্রেডিট। এই বিবেচনাটা দলের থাকা উচিত যে কাদেরকে তারা মনোনয়ন দিবেন আর কাদের ব্যাপারে ঋণ খেলাপের অভিযোগ আছে, গেল একটা ব্যাপার। তারপরের যে বিষয়টি সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে
ইসি পক্ষপাতিত্ব করছে। কি সেটা? পোস্টাল ভোটার। বাহরাইন এবং সৌদি আরব নিয়ে কিছু অভিযোগ এসছে যে সেখানে যে কি বলে ভোটারের যে মানে ভোটার আমরা কি বলি যে ভোটদানের যে কাগজটি ব্যালট সেটি পাঠানো হয়েছে, সেটি নাকি কমিউনিটি রাজনৈতিক দলের ঘরে পাওয়া গেছে। এই বিষয়টিও আমরা দেখলাম নির্বাচন কমিশন একটি উত্তর দিয়েছে। অর্থাৎ কেন যেন মনে হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে। এই রাষ্ট্রটা সঠিক পথে হাঁটার জন্য যে মানুষগুলোকে দরকার ছিল, দেশপ্রেমিক, নিরপেক্ষ, সৎ, আসলে আমরা সেই সৎ লোকগুলোকে তৈরি করতে পারিনি। আমরা সবসময় একটা দলের মধ্যে পড়ে যাই, এই দল চলে গেছে, এই দল ক্ষমতায় আসবে, এই দল লুটবে, আবার ওই দল বিদায় নিবে, আবার আরেকটা দল আসবে। আজকে শেখ মুজিবের মুরাল বা মূর্তি ভাঙা হচ্ছে, আগামী আবার আওয়ামী লীগ এসে অন্যটা ভাঙবে। আজকে জিয়ার কি বলে বিমানবন্দর জিয়াউর রহমানের নাম চেঞ্জ করা হয়েছে, এরপরে শেখ হাসিনার বাপের নাম চেঞ্জ করা হবে। এখান থেকে রাষ্ট্র বেরোতে পারে না। ৭১-এর ইতিহাস পাঠ্য বইয়ে বাচ্চারা, ধরেন একজন লোকের ৩টা বাচ্চা, এই 3টা বাচ্চা 3টা ক্লাসে পড়ে। একটা বাচ্চা ৭১-এর ইতিহাসে পড়ছে, সব কিছুর মালিক ছিলেন, সবকিছুর মহানায়ক ছিলেন শেখ মুজিব। পরের বাচ্চাটা পড়তেছে সবকিছুর মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তারপরে বাচ্চাটা এসে পড়তেছে সবকিছুর প্রধান মহানায়ক ছিলেন গোলাম আজম। 3 বাচ্চা পরবর্তী ঘরে বসে খেতে বসে ঝগড়া শুরু করছে এই 3 জনকে নিয়ে। এই দেশটা এমন একটি দেশ যেখানে প্রতি বছরই পাঠ্য বইয়ে ইতিহাস পরিবর্তন হয়। তাই ইতিহাস পরিবর্তনের দেশে আসলে ইতিহাস থাকে না, ইতিহাস ধর্ষিত হয়ে যায়। তো এখন যে বিষয়টি হলো যে যদি কোনো কারণে এই পক্ষপাতিত্বের বিষয়গুলো আরো গভীরভাবে ধরা পড়ে, হয়তোবা এই নির্বাচন বানচাল হতে পারে। এই নির্বাচনকে কে বা কারা বানচাল করবে জানি না, কিন্তু এই অভিযোগগুলো আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে। নির্বাচন কমিশনকে, প্রশাসনকে এখনই নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে, কারণ এখনই যদি এই অবস্থা হয়, ভোটের দিনে কি হবে আন্দাজ করা যাচ্ছে মোটামুটি। দর্শক, তারপরের যে খবরটি দিয়ে শেষ করতে চাই, জামাত ইসলামের কিছু জরিপের তথ্য এসছে আমাদের কাছে। সেখানে দেখা গেছে যে জামাত খুব পরিকল্পিত টার্গেটে এগোচ্ছে। তারা তাদের জোটের মধ্যে কিছু ব্যক্তিকে যে কোনো উপায়ে পার্লামেন্টে আনতে যাচ্ছে। আমি জামাতে কয়েকজন ব্যক্তির সাথে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি, এনসিপির সাথে কথা বলেছি, বা জোটের অন্যদের সাথে কথা বলেছি ফোনে বা সাক্ষাতে। আমি যেটা বুঝলাম, জামাত কয়েকজন ব্যক্তিকে তাদের টার্গেট যে কোনোভাবে তারা পার্লামেন্টে নেবে। যদিও তারা জোটের সবাইকে ভোট দেবে, কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য তারা আলাদা হিকমত কাজে লাগাবে। এর মধ্যে ঢাকা থেকে নাহিদ ইসলামকে বিজয় করার জন্য তারা ব্যাপক কাজ করছে। কিরকম? নাহিদ ইসলাম যে আসনটিতে দাঁড়াচ্ছে বা দাঁড়ালো, জামাত বিভিন্ন আসন থেকে, এই আসনে যখন ভোটার তালিকা হালনাগাদ হয়, সেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার নতুন ভোটার এনেছে পরিবর্তন করে। অর্থাৎ এক আসন থেকে আরেক আসনে নিয়ে এসছে জামাত, ঠিকানা পরিবর্তন, যেটা ইসি সুযোগ দিয়েছিল সেই সময়। এরকম কিছু তথ্য পাওয়া গেছে যে তারা নাহিদ ইসলামকে এনিহাও জিতাবে, এর জন্য তারা ব্যাপক কাজ করছে জামাত ইসলাম। এবং তারা পাটোয়ারিকে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের বিপরীতে জেতানোর জন্য তারাও সেখানে ব্যাপক কাজ করছে। এই আসনগুলো কিন্তু জামাত মনে করছে তাদের নিজের প্রার্থী, মানে এনসিপির এই বিষয়গুলো। হাসনাত আব্দুল্লাহদের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা, কুমিল্লার হাসান আব্দুল্লাহকে বিজয় করে আনবেই। সার্জিস আলমের ক্ষেত্রেও একই অবস্থা। অর্থাৎ জামাত বোঝার চেষ্টা করছে, বা জামাত বোঝার মানে যারা বিগত সময় জামাতের ব্যাপারে একটু পজিটিভ ছিল, বা আগামী দিন যাদেরকে নিয়ে জামাত একটা বিগ ম্যাচ খেলতে চায়, সেই বিগ ম্যাচের জন্য জামাত কিছু নেতাকে আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করে মাঠে নেমে গেছে। তারা মামুনুল হককে বিজয়ী করার জন্য কাজ করছে। তারা খেলাফতে মজলিসের বেশ কয়েকজন নেতাকে পার্লামেন্টে আনতে চাইছে একটা ভয়েস রেজের জন্য। আসেন, এর পাশাপাশি কয়েকটি জায়গায় বলি, তারা ব্যারিস্টার ফুয়াদের ব্যাপারেও খুব পজিটিভ জামাত, এনিহাও তাকে বিজয়ী করে আনবে। তবে মুজিবুর রহমান মঞ্জুর বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়। তবে জামাত যে কাজটি করছে, তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তারা বিভিন্নভাবে জরিপ চালিয়েছে এবং সেই জরিপের আলোকে কাজ করছে। এর মধ্যে ধরেন রংপুর বিভাগে রয়েছে প্রায় ৩৩টির মতো আসন। এই ৩৩টি আসন নিয়ে জামাত তাদের যে জরিপ বা নিরপেক্ষ সংস্থার জরিপ, সেখানে জামাত মনে করছে তারা 25টি আসনে এগিয়ে রয়েছে বিএনপির চেয়ে, এবং এই 25টি আসন তারা বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ শুরু করে দিয়েছে। এটা হলো রংপুর বিভাগের 33 আসনের মধ্যে 25টি জামাতের টার্গেট, বুঝে নেবেন। দ্বিতীয় হলো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মধ্যে আসন রয়েছে
39টি, এবং এই 39টি আসনের মধ্যে জামাতের টার্গেট 18 থেকে 20টি আসন, এবং 18 থেকে 20টি আসনে জামাত মোটামুটি এগিয়ে রয়েছে, তাদের বিভিন্ন জরিপ বলছে। এবং এই 18টি আসন যে কোনোভাবে জামাত বিজয় আনার বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করছে। পক্ষান্তরে খুলনার রয়েছে মোট 34টি আসন, অর্থাৎ খুলনা বিভাগে যে পুরো বিভাগে আসনগুলো রয়েছে তার মধ্যে 34টি আসন রয়েছে খুলনা বিভাগে। এর মধ্যে 24টি হলো জামাতের টার্গেট, এবং এই 24টির মধ্যে জামাত ব্যাপক কাজ করছে। যে কোনোভাবে এই 24টি আসন যেন হাতছাড়া না হয়, সঙ্গে যেন আরো কিছু বাড়ে, অর্থাৎ 24টিকে ফিক্সড রেখে জামাত কাজ শুরু করে দিয়েছে। বাকিগুলো তাদের বোনাস হবে। এবং সিলেট বিভাগ, জামাতের সিলেট বিভাগে আসন রয়েছে 19টি। এই 19টি আসনের মধ্যে জামাতের টার্গেট হলো 10টি। তাদের জরিপ অনুযায়ী এই 19টি আসনের মধ্যে জামাত 10টিকে টার্গেটে এগিয়ে চলছে, এবং এই 10টি বিজয় তাদের পক্ষে আনার জন্য তারা কাজ করছে। সবচেয়ে দুর্বল জায়গাটি হলো ঢাকা এবং বরিশাল বিভাগে জামাতের। খেয়াল করবেন, বরিশাল বিভাগে রয়েছে আসন মোট 21টি। এই 21টি আসনের মধ্যে মোটামুটি জামাত 5 থেকে 6টি আসনে এগিয়ে রয়েছে, বিএনপিকে টেক্কা দিতে পারবে বা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে আসন 5 থেকে 6টি আসন। তবে জামাতের হিসেব বলছে তারা 4টিকে মাথায় রেখে এগুচ্ছে, তবে 5 থেকে 6টি আসন তারা পেতে পারে। তো এই 4 থেকে 6-এর মধ্যে জামাতের টার্গেট বরিশাল বিভাগে, এবং বাকি আসনগুলোতে তারা যে জোট প্রার্থীদের দিয়েছে জামাত তাদের পক্ষ থেকে, সেই আসনে জামাত কাজ করছে জোট প্রার্থীদের বিজয়ী করে আনার জন্য। চট্টগ্রাম বিভাগে 58টি আসন রয়েছে, নির্বাচনী আসন। এর মধ্যে জামাতের টার্গেট হলো 23 থেকে 25টি। আবারও বলছি, চট্টগ্রামের যে 58টি আসন রয়েছে জামাতের টার্গেট 23 থেকে 25টি, এবং এই 23 থেকে 25টিতে জামাত এগিয়ে রয়েছে বিএনপির চেয়ে, এমন তাদের কাছে তথ্য আছে বা জরিপ আছে। সেই আলোকে জামাত কাজ শুরু করে দিয়েছে। ঢাকা বিভাগটি হলো জামাতের জন্য সবচেয়ে টেনশন। এখানেই বড় রকম পরিবর্তন আসতে পারে বা পরাজয়ের কারণ হতে পারে ঢাকা বিভাগ জামাতের জন্য। ঢাকা বিভাগে রয়েছে মোট 70টি আসন, এবং এই 70টি আসনে জামাত তাদের টার্গেট হলো 5 থেকে 8টি। তবে কয়েকটি জরিপের আলোকে তারা বলছে যে তাদের 4 থেকে 5টি আসন তারা পেতে পারে পুরো ঢাকা বিভাগ থেকে। তবে তাদের টার্গেট এখান থেকে তারা 5 থেকে 10টি আসনের মধ্যে জামাত কোনো না কোনো ভাবে বিজয় নিয়ে ঘরে ফিরতে চায়। কিন্তু ঢাকা বিভাগে যদি কোনো বড় সারপ্রাইজ পেয়ে যায় জামাত, ধরেন আসন সংখ্যাটা 15 হয়ে গেল জামাত, এটাই হবে জামাতের জন্য একটা বিগ ম্যাচ, এবং সেই আলোকে আগাচ্ছে। এবং ময়মনসিংহ মোটামুটি জামাতের জন্য একটু কঠিন জায়গা। 24টি আসনের মধ্যে ময়মনসিংহ বিভাগে 3টি জামাতের টার্গেট। তার আমরা বুঝলাম বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা এই 3টি বিভাগে জামাতের পরাজয়ের কারণ হতে পারে। আর বাকি যেগুলো রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, এগুলো হলো জামাতের মোটামুটি বিজয়ীর অঞ্চল। সিলেটে 50-50 বলা যায় না, কিন্তু তাদের মূল টার্গেট রংপুর, রাজশাহী এবং খুলনা। এই 3টিতে বিএনপির চেয়ে তাদের জরিপের মতো তারা এগিয়ে রয়েছে। এটা হলো জামাত এবং কয়েকটি নিরপেক্ষ সংস্থার জরিপের আলোকে আমি আপনাদের তথ্যগুলো দিলাম। এখন প্রশ্ন হলো যে জামাত যে পলিসি নিয়ে আগাচ্ছে, আর যে কথাটি শুরুতেই বললাম নির্বাচন হবে কিনা, এই বিষয়টিকে প্রফেসর ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশন, আমাদের রাষ্ট্রের যারা নির্বাচনকে সুষ্ঠুভাবে করবেন, তাদের ভাবতে হবে যে এই নির্বাচনটি যদি না হয় দেশে 12 ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়, এই দেশ অরাজক পরিস্থিতির দিকে চলে যাবে, এই দেশ বড় রকম ধ্বংসের দিকে চলে যাবে। এই রাষ্ট্রকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কোনো কারণেই যেন নির্বাচন বানচাল না হয়, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যেহেতু বাংলাদেশে এখন তারেক রহমান আছেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচন চাইছেন এবং সেই সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেইভাবে কাজ করা শুরু করছেন। তো আমরা বিশ্বাস করি কোনো না কোনো ভাবে আমাদের প্রশাসন পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিরপেক্ষ হবে। পাশাপাশি যারা আগামী দিনের আইন প্রণেতা হবেন তাদেরকে একটু বাছাই করে আমাদের সিলেক্ট করা উচিত। কারণ এরা যদি লুটেরা হয়, ঋণ খেলাফি হয়, এরা যদি অসৎ লোক হয়, এই রাষ্ট্র অসৎ নেতৃত্বের হাতে চলে গেলে রাষ্ট্র আবারও হাসিনার আমলের মতো ধ্বংস হয়ে যাবে। আমরা দেখলাম আমাদের এক র্যাব কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা, 3 জন গুরুতর আহত। এটা কত ভয়ঙ্কর মেসেজ বুঝতে পেরেছেন? অবশ্যই সন্ত্রাসীদের উপযুক্ত বিচার দাবি করছে, এবং র্যাবের ভাইদের বলবো আপনারা একজনকেও ছাড় দিবেন না, সেটা যে দলেরই হোক। কারণ আমাদের দেশপ্রেমিক র্যাবের গায়ে যারা হাত দিয়েছে, সেই হাত আমরা দেখতে চাই না।
এখানে আইনের সর্বোচ্চ ক্ষমতা আপনারা ব্যবহার করবেন, আমরা আপনাদের সাথে আছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, মাসুম ভাইয়ের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে নির্বাচন বন্ধ হবে কেন বা কেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন বিশিষ্ট জনরা এখনো এটাই মনে করে। কারণ বিএনপির যেই আচরণ, জামাতের যে আচরণ বা এনসিপির যে আচরণ, সবকিছু মিলে স্পষ্ট যে আসলেও এই সরকার নির্বাচন কতটা কন্ট্রোল করতে পারবে। যদিও নির্বাচনের দিন শুরু হতে পারে, কিন্তু সেই নির্বাচন যে আসলেও সবাই মেনে নিবে বা সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা এখন বড় প্রশ্ন। কারণ এই যে নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগে সকল প্রার্থীরা কোনো ম্যাজিস্ট্রেটকে পাত্তা না দিয়ে একের পর এক বিভিন্ন রকমের নির্বাচনের বিরোধী কাজ করতেছে। নির্বাচন কমিশন সুকোচ করলেও তারা পাত্তা দিচ্ছে না। তো নির্বাচনের দিন তাহলে কি করতে পারে, বা যখন প্রচার শুরু হবে স্বাভাবিকভাবে তখন কি হবে, এই সব কিছু কি সরকার আসলে কন্ট্রোল করতে পারবে কিনা? আমরা জানি প্রশাসন কতটা দুর্বল। আপনারা দেখেন, শুনেছেন র্যাবের একজন কর্মকর্তা সন্ত্রাসীরা হামলা করে তাকে নিহত করে ফেলেছে। তাহলে এই প্রশাসন কিভাবে কি করবে, সেটা কিন্তু একটা মারাত্মক বিষয়। তো আমরা চাই আসলে সুষ্ঠু নির্বাচন, সংঘাতমূলক নির্বাচন না হোক, যাতে কোনো সহিংসতা সংঘাত না হয়। যদি সহিংসতা হয়, সংঘাত হয়, অন্য প্রার্থী বা তাদের কর্মী কেউ মারা যায়, তাহলে এইটা তো হাসিনার সেই আমি দামি নির্বাচন হয়ে গেল।